নমস্কার বন্ধুরা, প্রত্যেকে এডুস্প্রিং চ্যানেলে স্বাগত। গত ক্লাসে আমরা করেছিলাম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আজকে করব সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এসএলটি। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে যে সমস্ত জিনিস ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি তোমাদেরকে বলবো। একটু নোট ডাউন করে রাখবে। নোট ডাউন কেন করে রাখবে, এটার পিডিএফ আমি আপাতত দিচ্ছি না, তোমাদেরকে পরে দেবো। পুরো কিছু টপিক আছে, সেগুলো কভার করে তারপরে পিডিএফটা আমি দেবো। পিডিএফের জন্য যারা এখনও পিডিএফ পাওনি, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। সেখানে গল্পগুজব হয় আমাদের কিছু এই সমস্ত বিষয় নিয়ে। চ্যানেলের নাম হচ্ছে এডুস্প্রিন্ট 100। টেলিগ্রামে গিয়ে লিখবে, ব্লু, হোয়াইট অ্যান্ড অরেঞ্জ কালারের যে লোগোটা পাবে সেখানে ক্লিক করবে, ক্লিক করে গ্রুপে জয়েন করবে। ওকে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা এনট্রপির কনসেপ্ট পাই। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা এনট্রপির কনসেপ্ট পাই। এনট্রপি কী জিনিস? এনট্রপি হচ্ছে ডিগ্রি অফ ডিসঅর্ডার্ডনেস। ওকে, ডিসঅর্ডার্ডনেস কী জিনিস? বিশৃঙ্খলা মানে হচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম। ধরো একটা টেবিল আছে, এই টেবিলের কোনায় একটা গ্লাস আছে, এই গ্লাসটা টেবিলের কোনা থেকে নিচে পড়ে গেলে নিচে ছোট ছোট ভেঙে যাবে, এখানে টুকরো হয়ে যাবে, তাই তো? তার মানে আমরা উপরের যে পজিশনটা, সেই পজিশনটাকে আমরা বলতে পারি এখানে এনট্রপি কম ছিল, আর নিচে যখন পড়ে গেছে সেখানে এনট্রপি কী হয়ে গেছে? বেড়ে গেছে। আচ্ছা, স্বাভাবিকভাবে এনট্রপি কমানোর তো কোনো উপায় নেই। এনট্রপির যদি কনসেপ্টই দিতে হয়, তাহলে আমরা বলবো হচ্ছে যে এনট্রপি ইজ অলওয়েজ ইনক্রিজিং ফর এনি কাইন্ড অফ ইররিভার্সিবল প্রসেস। তার মানে ইররিভার্সিবল যে প্রসেসগুলো আছে, সেই প্রসেসগুলোর ক্ষেত্রে এনট্রপি যেটা, সেটা অলওয়েজ ইনক্রিজিং। কিন্তু রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এনট্রপি চেঞ্জ আমাদের কত হয়ে যায়? 0 হয়ে যায়। স্পেশালি রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে এনট্রপি আমাদের কি হয়ে যায়? এনট্রপি চেঞ্জটা 0 হয়ে যায়, অর্থাৎ এনট্রপি কনস্ট্যান্ট থাকে। আমরা দুটো জিনিস এখান থেকে জানলাম, যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমাদের এনট্রপির একটা কনসেপ্ট আসে। এনট্রপি মানে হচ্ছে ডিসঅর্ডার্ডনেস, এবং এছাড়াও আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এনট্রপি কখন বৃদ্ধি হয়। নর্মালি যে কোনো ফিজিক্যাল ফেনোমেনাতে এনট্রপি বৃদ্ধি হয়। এনট্রপি অফ দ্য ইউনিভার্স অলওয়েজ ইনক্রিজিং। কিন্তু একটা প্রসেসেই আমরা বলতে পারি যে এনট্রপি কমে যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস। ওকে, অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেসে আমাদের এনট্রপি চেঞ্জটা কনস্ট্যান্ট থাকে। এটা অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেসে এনট্রপি চেঞ্জটা এনট্রপি চেঞ্জটা 0 থাকে। এনট্রপি চেঞ্জ যদি 0 থাকে, তাহলে এনট্রপি কী থাকবে? এনট্রপি কনস্ট্যান্ট থাকবে, তাই তো? এই বিষয়টা বলা আছে। যাই হোক, নেক্সট আমাদের যে টপিকটা আসে, সেই টপিকটা হচ্ছে কার্নো ইঞ্জিন। কী জিনিস কার্নো ইঞ্জিন? মানে হচ্ছে একটা হিট ইঞ্জিন। সেই হিট ইঞ্জিনে আমরা হিটকে ব্যবহার করে কার্য করি। মানে ব্যাপারটা কেমন? অনেকটা এরকম গ্রাফ থাকতো, তোমরা দেখতে। এই দুটো লাইনকে আমরা বলি হচ্ছে আইসোথার্মাল লাইন। আবার এরকম করে যেগুলো খাড়া লাইন, যেগুলো, সেই লাইনগুলোকে আমরা বলি অ্যাডিয়াবেটিক লাইন। এই দুটো আইসোথার্মাল এবং দুটো অ্যাডিয়াবেটিক লাইন মিলে আমাদের হয় হচ্ছে একটা কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে পরীক্ষায় একটা কোশ্চেন আসে, যেটা হচ্ছে প্রথম লাইনটা, যেটা এই লাইনটা হচ্ছে আমাদের আইসোথার্মাল এক্সপ্যানশন। তারপরের লাইনটা যেটা, সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। তারপর যখন উল্টো দিকে আসবো, তখন স্বাভাবিকভাবে দেখো উপরের আইসোথার্মাল লাইনের সাথে নিচেরটাও আইসোথার্মালি লাইন হবে, কারণ প্যারালাল আসছে। তাই উপরের লাইনটা এদিকে যদি এক্সপ্যানশন হয়, নিচের লাইনটা এদিকে কী হবে? এদিকে আমরা আইসোথার্মাল কম্প্রেশন বলতে পারি। বোঝা গেল? আবার এইটা তাহলে কী হয়ে যাবে? অ্যাডিয়াবেটিক কম্প্রেশন হয়ে যাবে। গ্রাফের দু সাইডে এরকম আমাদের পি আর ভি থাকতো, এইদিকে পি, এইদিকে থাকবে হচ্ছে ভি। তো যাই হোক, সেগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট জায়গা না। যদি কারোর পড়ার ইচ্ছে থাকে তাহলে তারা দেখে নিতে পারো। বিভিন্ন টেক্সট বই আছে, ক্লাস 11-12-11-এর টেক্সট বই সম্ভবত পেয়ে যাবে এটা। আর তাছাড়াও এটা তোমরা গ্র্যাজুয়েশনের যে কোনো বই পেয়ে যাবে। তো অত ডিটেলসে ঢুকে পড়ার কিছু নেই। কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি যখনই আমরা বলবো, এফিসিয়েন্সি মানে হচ্ছে যে এটা আমার হিট ইঞ্জিনের মধ্যে তাপ ঢুকলো হচ্ছে Q1। এই Q1-এর কিছুটা অংশ আমি ওয়ার্ক ডান হিসাবে পেলাম, এই কিছুটা অংশ ওয়ার্ক ডান করলো, আর বাকি অংশটা ওয়েস্ট হয়ে গেল কোথায়? Q2-তে। যেখান থেকে Q1
আসছিল সেটাকে আমরা বলি হচ্ছে T1, সেখানকার টেম্পারেচার বেশি থাকে, সেটা হচ্ছে T1, আর T1টাকে আমরা বলি হচ্ছে সোর্স, আর Q2টা যেখানে গেল সেটার টেম্পারেচারকে T2 বলি, আর সেটাকে বলা হয় সিঙ্ক। ওকে, তাহলে সোর্সের টেম্পারেচার সাধারণত সিঙ্কের টেম্পারেচারের থেকে কী থাকে, অলওয়েজ বেশি থাকে, আর স্বাভাবিকভাবে Q1 যেটা, সেটা Q1 ইজ গ্রেটার দেন কী হয়ে যাবে, Q2 হয়ে যাবে। ওকে, তো এটাই আমাদের এখানে, তার মানে যদি বলে এফিসিয়েন্সি মানে বাংলায় বলতে গেলে দক্ষতা। দক্ষতা মানে কি? দক্ষতা মানে হচ্ছে যে একটা সিস্টেমে কত হিট ঢুকলো, ধরো 100 পরিমাণ হিট ঢুকলো, 100 পরিমাণ হিটের মধ্য থেকে দেখা গেল যে 40 পরিমাণ হিট কনভার্ট হতে পেরেছে কৃতকার্যে, বাকি 60 ওয়েস্ট হয়ে গেল। তার মানে এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি হচ্ছে 40/100 ইন্টু আমরা এখানে একটা 100% করে দিই, মানে আলটিমেটলি তোমার চলে আসছে হচ্ছে 40% এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে অন্য কিছু না, এফিসিয়েন্সি মানে হচ্ছে যে কতটা আমি কাজে লাগাতে পারছি। ওকে, বাই হাউ মাচ অ্যামাউন্ট উই ক্যান অপটিমালি ইউজ দ্য অ্যাভেলেবেল রিসোর্স। ওকে, তো এই কথাটা এখানে চলে আসে। এখন এফিসিয়েন্সিকে এই বিষয়টা দিয়েও ডিফাইন করা হয় অনেক সময়, এবং কার্নো ইঞ্জিন সলভ করার পরে আমরা এই জায়গাটাতে আসি আর কি। কার্নো ইঞ্জিন সলভ করার পরে আমরা এই জায়গাটাতে আসি। এই জিনিসটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সির একটা রাশিমালা, এটা ইকুয়ালস টু টেম্পারেচার অফ দ্য সোর্স মাইনাস টেম্পারেচার অফ দ্য সিঙ্ক বাই নিচের সোর্সের টেম্পারেচার। ওকে, তো এটা হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি। দুটোই ফর্মুলা আমাদের কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সিতে দরকার হয়, দুটোই ভীষণ ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলাগুলো কিন্তু মাথায় রাখবে। ওকে, দুটোই ভীষণ ইম্পর্টেন্ট ফর্মুলা। আচ্ছা, কার্নো ইঞ্জিনের ঠিক অপোজিট আর একটা হিট ইঞ্জিন হয়, আর একটা বলতে পারি, সেটাকে আমরা বলি হচ্ছে রেফ্রিজারেটর। যে মেকানিজমে ফ্রিজ কাজ করে, সেই রেফ্রিজারেটরের এফিসিয়েন্সি হয় না, রেফ্রিজারেটরের এফিসিয়েন্সির মতনই আর একটা জিনিস হয়, সেটাকে আমরা বলি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। ওকে, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, যেটাকে আমরা কর্মদক্ষতা বলা যেতে পারে। ওকে, তো সেটাকে ওমেগা দিয়ে লেখা হয়, কোনো কোনো জায়গায় ই দিয়ে লেখা হয়। আমি লিখবো না কেন, একটু পরে বুঝতে পারবে। ইটাকে আমরা এমইসিভিটি বলে একটা জিনিস পড়ি অ্যাকচুয়ালি স্টিফান বোল্টজম্যান লতে, তো ওই জন্য আমরা এখানে লিখবো না, আমরা এখানে ওমেগা দিয়েই ডিনোট করবো কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্সকে। ওকে, এটা কিছুই না, মনে রাখার, দেখো একটা, এগুলো খুবই সহজ জিনিস, মনে রাখার একটা টেকনিক বলে দিচ্ছি। কার্নো ইঞ্জিনে যেটা এফিসিয়েন্সি হয়, রেফ্রিজারেটরের এফিসিয়েন্সি ঠিক তার উল্টো হয়। ওকে, উল্টো মানে সব দিক থেকেই উল্টো। এখানে কত হলো T1 মাইনাস T2/T1, এখানে T2 বাই নিচে কত T1 মাইনাস T2। ওকে, তো এরকম করে মাথায় রাখবে, এগুলো রিলেট করে পড়বে, তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। ওকে, তো এই দুটোকে আমি যদি কম্বাইন করি, এখানে ইটা আর ওমেগা দুটোকে কম্বাইন করলে ওদের মধ্যে একটা সম্পর্ক আসে, ইটা ইকুয়ালস টু 1/1 প্লাস ওমেগা। ওকে, তো এইখানে ইটাটা হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি, আর ওমেগাটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। ওকে, নেক্সট আছে হাউস হোল্ড রেফ্রিজারেটরের ক্ষেত্রে কি হয়। হাউস হোল্ড রেফ্রিজারেটর কীভাবে কাজ করে সেই বিষয়টা আমরা একটু জেনে রাখি। এটা অনেক সময় এমসিকিউ হিসাবে দিতে পারে, যে বাড়িতে যে সমস্ত রেফ্রিজারেটর বা ফ্রিজ করা হয়, সেখানে ফ্রেওয়ান বলে একটা গ্যাস থাকে। সেই গ্যাসটার বলা হয় এটা গ্রিন হাউস গ্যাস। এটার সংকেতটা হচ্ছে এরকম CF2Cl2। এই গ্যাসটার অ্যাকচুয়ালি নিজে ঠান্ডা হয়ে ফ্রিজকে ঠান্ডা করে, এবং নিজে কিভাবে ঠান্ডা হয়, নিজে ঠান্ডা হওয়ার মেকানিজমটা আমি এখন ডিটেলসে যাচ্ছি না, আপাতত যা জেনে রাখো সেটা হচ্ছে যে বাড়িতে যে সমস্ত রেফ্রিজারেটর ইউজ করা হয় সেখানে ফ্রেওয়ান গ্যাস ব্যবহার করে গ্যাসটা ইটসেলফ ঠান্ডা হয় কম্প্রেসারে। ওকে, ঠান্ডা হয়ে তারপরে আমরা ঠান্ডা পাই, ভিতরে ঠান্ডা অবস্থাটা পাই। কার্নোস থিওরেম। ওকে, কার্নোর উপপাদ্য, দেখো আগেরটা ছিল কার্নো ইঞ্জিন, আমরা বলতে পারি। নেক্সট আমি বলবো হচ্ছে কার্নো উপপাদ্য। কার্নো উপপাদ্যটা কি? কার্নো উপপাদ্য হচ্ছে যে ধরো এখানে একটা হিট ইঞ্জিন আমি বললাম, এই হিট ইঞ্জিনের টেম্পারেচার কত T1, এখানকার টেম্পারেচার কত T2। পাশে আর একটা এরকম বাক্স মতন দেখতে আর একটা হিট ইঞ্জিন আছে, যেটার উপরের টেম্পারেচার হচ্ছে T1, নিচের টেম্পারেচার T2। দুটো কিন্তু আলাদা আলাদা হিট ইঞ্জিন, একটা 1 নাম্বার হিট ইঞ্জিন, একটা 2 নাম্বার হিট ইঞ্জিন, কোনো কানেকশন নেই। ওকে, দুটো আলাদা জায়গায়। তো কার্নো থিওরেম বলে
যে এটা এটা পৃথিবীতে ধরো এটা পৃথিবীতে একটা হিট ইঞ্জিন আর এটা চাঁদে একটা হিট ইঞ্জিন, তো যে কোনো জায়গায় হিট ইঞ্জিন থাকুক না কেন, যদি তাদের সোর্স আর সিঙ্কের টেম্পারেচার যদি সেম থাকে তাহলে তাদের ইটা অলওয়েজ সেম হবে। কারণ আমরা একটু আগে দেখলাম ইটা মানে 1 মানে ইটা মানে হচ্ছে আমাদের T1 - T2 বাই নিচে T1। তো এখানে এফিসিয়েন্সি অন্য কারো উপরেই ডিপেন্ড করে না, এফিসিয়েন্সি অনলি ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার অফ দ্য সোর্স অ্যান্ড সিঙ্ক। সো এফিসিয়েন্সি ক্যান নট বি চেঞ্জড under any circumstances except temperature of the source and sink okay. নেক্সট আসি এন্ট্রপি। এন্ট্রপি কী জিনিস? এন্ট্রপি ওই যে এখনই বললাম যে এন্ট্রপিকে বলা হয় যে ডিগ্রি অফ ডিসঅর্ডারনেস, কতটা বিশৃঙ্খল থাকে, সেই বিশৃঙ্খলতার পরিমাপকে আমরা বলতে পারি হচ্ছে এন্ট্রপি। ওকে, তো বিশৃঙ্খলতার পরিমাপ হচ্ছে এন্ট্রপি। এন্ট্রপি চেঞ্জকে আমরা ডিএস দিয়ে লিখতে পারি। ওকে, আর সেটাকে রিলেট করা হয় এইভাবে ডিকিউ বাই ডিটি এরম করে। এন্ট্রপিকে বলা হয় স্টেট ফাংশন। স্টেট ফাংশন মানে হচ্ছে এন্ট্রপি শুধুমাত্র প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থার উপরে নির্ভর করে, মাঝে কোন পথ দিয়ে এখানে আসলো সেই পথের উপরে নির্ভর করে না। অর্থাৎ এন্ট্রপি ইজ নট এ পাথ ফাংশন, এন্ট্রপি ইজ কল্ড স্টেট ফাংশন। অর্থাৎ শুধু একটা শহর আর একটা শহরের মধ্যবর্তী অবস্থাতেই নির্ভর করে, কোন পথে সেই শহর দুটোতে গেলাম সেটাতে নির্ভর করে না। ওকে, তাহলে এখান থেকে ডিকিউ ইকুয়ালস টু আমরা লিখতে পারি টি ইন্টু ডিএস। ওকে, রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে যদি রিভার্সিবল প্রসেস মানে একবার এ থেকে আমি বিতে গেলাম আবার বি থেকে আমি এতে ব্যাক করে আসলাম, তাহলে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপি বলা হয় হচ্ছে ডিএস এর ভ্যালু কত, চেঞ্জ ইন এন্ট্রপি, সেই ডিএস এর ভ্যালু কত হয়ে যায়, 0 হয়ে যায়। তার মানে এন্ট্রপি কী থাকে, কনস্ট্যান্ট থাকে। ভাবুন একবার বিষয়টা এরকম যে এখান থেকে গিয়ে আমি এখানে গেলাম, এন্ট্রপি বাড়লো, আবার ফিরে আসলাম, এন্ট্রপি মাইনাস করে দিলাম। ওকে, যদিও এই সংক্রান্ত ডিটেলস আমরা পরে গিবস প্যারাডক্স বলে একটা জায়গায় পড়বো, সেটা আমরা ইয়েতে দেখব, আমাদের স্ট্যাটে দেখব, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে দেখব। ওকে, তো আমার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের কিছু ভিডিও পুরনো রেকর্ড করা আছে, তোমরা যদি চাও তো আমি সেই রেকর্ডগুলো আমি সিলেক্টিভ কিছু টপিক তোমাদেরকে দিতে পারি, যদিও ওগুলো ভাঙা ভাঙা ইংরেজিতে বলা আছে, তো একটু বুঝে নিতে হবে আর কি। তো রিভার্সিবল সিস্টেমের ক্ষেত্রে চেঞ্জ অফ এন্ট্রপি আমাদের হচ্ছে 0। ওকে, নেক্সট আসি রিভার্সিবল হিট ট্রান্সফার। রিভার্সিবল হিট ট্রান্সফার কী জিনিস? ছোটোবেলায় আমরা একটা জিনিস পড়েছিলাম, লিখে রাখি ছোটোবেলায় একটা জিনিস আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে যে কিউ ইকুয়ালস টু ms থিটা। অর্থাৎ কোথাও যদি টেম্পারেচার চেঞ্জ করতে হয় তাহলে কতটা হিট দিতে হবে তাদের একটা রিলেশন, এটা কিউ ইকুয়ালস টু ms থিটা। এখানে এসকে বলা হয় স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ, এম হচ্ছে মাস, কতটা ভারী, কতটা ভরের বস্তুর উষ্ণতা পরিবর্তন করতে চাচ্ছ তার উপরে। ওকে, তো এদের একটা সম্পর্ক আছে ডিকিউ ইকুয়ালস টু এমসি ডিটি, এটা হচ্ছে আমাদের হিট ট্রান্সফারের ফর্মুলা। এটা দেখো অনেকটা আমাদের এই ফর্মুলাটার সাথে রিলেটেড। ছোটোবেলা যেটা আমরা ms থিটা বলে পড়েছিলাম, এখন সেটা এমসি ডিটি। এখানে সি মানে ওই স্পেসিফিক হিট। ওকে, তো এখান থেকে আমরা একটু আগে যেটা জানলাম সেটা ছিল হচ্ছে ডিএস ইকুয়ালস টু ডিকিউ বাই টি। ডিএস ইকুয়ালস টু ডিকিউ বাই টি, এখানে ডিকিউ এর জায়গায় আমরা বসিয়ে দিলাম এমসি ডিটি, বাই নিচে কত হয়ে যাচ্ছে টি। ওকে, তাহলে ডিএস থেকে এসে আসতে গেলে আমরা ইন্টিগ্রেট করব। কাকে ইন্টিগ্রেট করব? এই জিনিসটাকে ইন্টিগ্রেট করব। এটাকে ইন্টিগ্রেট করলে একটা এরকম রেজাল্ট আসে, রেজাল্টটা তোমরা মিলিয়ে নিই। ইন্টিগ্রেশন সবাই পারো নিশ্চয়ই। ইন্টিগ্রেশন 1/t dt যদি হয় তাহলে আমাদের ln চলে আসে। ওকে, ln মানে হচ্ছে ন্যাচারাল লগ, ln এর ফুল ফর্ম হচ্ছে ন্যাচারাল লগ। ওকে, অনেকে জানে না বিষয়টা, অনেকে বলে লন বলে। ওকে, লন বলাটা ঠিক না, ln এর ফুল ফর্ম হচ্ছে ন্যাচারাল লগ। অ্যাকচুয়ালি ল্যাটিন না গ্রিক কোনো একটা ভাষায় লেখা, তো উল্টো ভাষায় যে লগ ন্যাচারালি এরকম কিছু একটা ইংলিশটা, এই ল্যাটিনটা, তো ওই জন্য ln। তাহলে এরকম একটা আমাদের ফর্মুলা আসছে, এটা এন্ট্রপির ফাইনাল একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটা থেকে তোমাকে
কি বের করতে বলবে? কোনো একটা বস্তু দিয়ে দিবে, ধরো বলে দিবে 20 গ্রাম ভরের একটি বস্তুর স্পেসিফিক হিটের ভ্যালু কিছু একটা তোমাকে বলে দিবে যে উষ্ণতা এত ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উষ্ণতা এত ডিগ্রিতে নিয়ে গেলে এনট্রপি এনট্রপি কতটা বৃদ্ধি হবে, হ্রাস হবে, এই সমস্ত বিষয় তোমাকে বলে দেবে। ওকে, এখানে একটা চার্ট দিয়ে দিয়েছি, চার্টটা পড়বে। ওকে, চার্টটা পড়বে এখানে, এই চার্টটা দেখে নিবে একটু। নেক্সট আসি, সেটা হচ্ছে আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে চেঞ্জ ইন এনট্রপি। দেখো, আইসোবারিক প্রসেস আগের ক্লাসে বলেছিলাম, আইসোবারিক প্রসেস মানে হচ্ছে যেখানে প্রেশার কনস্ট্যান্ট থাকে। তো আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে চেঞ্জ ইন এনট্রপিকে লেখা হয় CP/ln V2/V1। সিপি মানে হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। আইসোকোরিক প্রসেস, কোরিক যখনই বলবে তার মানে বুঝবে যে ভলিউম কনস্ট্যান্ট। এই দেখো এখানে নিচে একটা ভি লেখা আছে, তো এখানে CV আসবে, এখানে P2/P1 আসবে, এগুলোকে মুখস্থ করতে হবে। আইসোথার্মালের ক্ষেত্রে টি আসবে, এই যে এখানে যদি চলে আসে এখানে এনআর এরকম চলে আসে। আর এই জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা পড়ে, সেটা হচ্ছে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে। অ্যাডিয়াবেটিক মানে যে নিচে কিউ আমাদের কনস্ট্যান্ট। ওকে, তো রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে চেঞ্জ ইন এনট্রপি কত হয়ে যাবে? আমাদের 0 হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস বলে দিই, ইনক্রিজ অফ এনট্রপি ডিউ টু ডিফিউশন। ডিফিউশনের ফলে ইনক্রিজ ইন এনট্রপি কী হবে? ডিফিউশন ব্যাপারটা একটু বলি। ডিফিউশন ব্যাপারটা হচ্ছে, ধরো এখানে মাঝখানে একটা ওয়াল দেওয়া আছে, এখানে একটা ওয়াল দেওয়া আছে, এ পাশে কিছু গ্যাস মলিকিউলস আছে, ওকে, যাদের ডেনসিটি বেশি, যাদের নাম্বার ডেনসিটি বেশি, আর এ পাশে কিছু গ্যাস মলিকিউলস আছে যাদের নাম্বার ডেনসিটি কম। এগুলো মোলার ডেনসিটিও বলতে পারো, এটা N2। যেখানে ডেনসিটি বেশি, যদি আমি পর্দা তুলে দেই মাঝখানের যে এই জায়গাটা, যদি আমি তুলে দিই, এই জায়গাটা তুলে দিলে, যখন তুলে দিব তখনই এইখান থেকে যেখানে ডেনসিটি বেশি সেদিক থেকে কম ডেনসিটির দিকে পার্টিকেলগুলো দৌড়াদৌড়ি করবে। তো পার্টিকেলগুলো যখন দৌড়াদৌড়ি করবে, এই কেসে এটাকে ডিফিউশন বলতে পারি আমরা, ব্যাপন। এই ডিফিউশনের ক্ষেত্রে চেঞ্জ ইন এনট্রপি, অর্থাৎ আগে এনট্রপি কত ছিল, আফটার রিমুভিং দ্য পার্টিশন এনট্রপি কত হবে। ওকে, এটাকে এইভাবে যদি ভেঙে লিখি আমরা, এটাকে লিখতে পারবো S2 মাইনাস কত এসে, অর্থাৎ পার্টিশনটা দেওয়া অবস্থায় এনট্রপি ছিল হচ্ছে S1। ওকে, পার্টিশনটাও তুলে দেওয়ার পরে এনট্রপি হয়ে গেল হচ্ছে কত, S2। তো এটা মাথায় রাখতে হবে যে তাহলে চেঞ্জ ইন এনট্রপি কত হলো, সেটা একটা ফর্মুলা আছে, আর N1 ln N1, এটা মনে রাখার সুবিধা আছে। দেখো একটা এখানে যেটা N1 থাকবে, নিচে N1 থাকবে, বাকি সমস্ত সেম। এখানে N2 থাকবে, এখানে N2 থাকবে, উপরেরটা তো সেম। ওকে, এটা আর, এটা জানো আর এর ভ্যালু 8.31। ওকে, নেক্সট আসা যাক থার্মোকাপল বলে একটা বিষয়বস্তু। থার্মোকাপল কী জিনিস? থার্মোকাপল মানে হচ্ছে দুটো আলাদা ধাতুকে, আমি এরকম করে অ্যাকচুয়ালি এরকম না, আমি বলে দিচ্ছি ব্যাপারটা। দুটো আলাদা ধাতুকে, ধরো এটা একটা ধাতু অরেঞ্জ কালারের, আর এখানে এই বেগুনি কালারের একটা ধাতু, দুটো ধাতুকে আমি এভাবে কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দিলে এদের এই মাঝখানের যে জায়গাটা আছে, এই জায়গাটা, নিচে এই জায়গাটা, এই দুটো আমরা বলতে পারি যে দুটো যে জয়েন্টগুলো, যে জায়গাগুলো আছে, এখানে আমি টেম্পারেচার হয়তো উপরেরটাকে আমি কি করে দিলাম, উপরেরটাকে আমি করে দিলাম কোল্ড, নিচেরটাকে করে দিলাম হট। ওকে, যখনই করে দিব তখনই এই সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট দৌড়াতে শুরু করবে। ওকে, এই সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট দৌড়াতে শুরু করবে। তো এইটা হচ্ছে আমাদের থার্মোকাপল, অর্থাৎ কত ঠান্ডা করলাম, কত গরম করলাম, সেই বিষয়ের উপরে আমরা বলতে পারি যে কী হয় না হয়, সেই বিষয়টা একটু দেখি আমরা। ওকে, যে কোনো একটা, এখানে যদি বলি যে কোনো একটা পয়েন্টের যা টেম্পারেচার, সেই টেম্পারেচার সাধারণত কোল্ডটাকেই ধরা হয়, যে কোনো একটা কোল্ডটাকেই ধরে বলি। ধরো এটার টেম্পারেচার প্রথমে 0 ছিল বা কম ছিল, প্রথমে টেম্পারেচার কত ছিল, TC ছিল, আমরা ধরে নিই প্রথম টেম্পারেচার TC ছিল। তারপরে টেম্পারেচারটাকে আস্তে আস্তে বাড়াতে যেই টেম্পারেচারে উঠলে, অর্থাৎ এই টেম্পারেচারটা, যেই টেম্পারেচারে উঠলে ম্যাক্সিমাম ইলেকট্রোমোটিভ ফোর্স পাবো, অর্থাৎ সবথেকে বেশি কারেন্ট দৌড়াবে ওটার মধ্য দিয়ে,
সেই টেম্পারেচারটাকে আমরা বলি হচ্ছে টিএন বা নিউট্রাল টেম্পারেচার। ওকে, এটা টিসি কোল্ড টেম্পারেচার। আর এটা হচ্ছে তারপরে একটা ওই তার থেকে যদি আরও বেশি টেম্পারেচার বাড়াও, টিএনের থেকে আরও যদি টেম্পারেচার বেশি বাড়াও, তখন ইএমএফ বাড়ে না, তখন ইএমএফ কমতে থাকে। কমতে 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 একটা পয়েন্ট এরকম আসে যেখানে এসে এই পয়েন্টটাতে এসে ইএমএফের ভ্যালু কত হয়ে যায়, ইএমএফ ভ্যালু 0 হয়ে যায়, এবং তার পরের মুহূর্তে ইএমএফ কী হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। অর্থাৎ এতক্ষণ ধরে আমি উপরে যে ইএমএফটা পাচ্ছিলাম, এখানে ইএমএফটা পজিটিভ ছিল, এই মাঝখানের পয়েন্টটাতে এসে 0 হয়ে গেল, আর নিচের পয়েন্টে হয়ে গেল মাইনাস। তার মানে এই টেম্পারেচারে এসে ইএমএফটা ইনভার্ট হয়ে যায়, তাই এই টেম্পারেচারকে বলা হয় ইনভার্সন টেম্পারেচার। এদের একটা সহজ সরল রিলেশন আছে, সেটা হচ্ছে নিউট্রাল টেম্পারেচার ইকুয়ালস টু ইনভার্সন টেম্পারেচার প্লাস টেম্পারেচার অফ দ্য কোল্ড এন্ড, এরকম কোল্ড টেম্পারেচার। আর এখানে হচ্ছে আমাদের চলে আসলে হচ্ছে 2 দিয়ে ভাগ। ওকে, নেক্সট আসি থার্মাল এক্সপ্যানশন। থার্মাল এক্সপ্যানশন কি? সহজ জিনিস ভীষণ। তাপ দিলে যে কোনো লোহা বলো, মানে যে কোনো মেটাল, তার দৈর্ঘ্য বৃদ্ধি হয়। ওকে, তো আমি ধরি লোহাটা যে আছে এটার প্রাথমিক দৈর্ঘ্য ছিল হচ্ছে L0, টেম্পারেচার বৃদ্ধি করা হলো, দেখো আগের থেকে ওর টেম্পারেচার T1 ছিল, পরে টেম্পারেচার T2 করা হলো, এইভাবে ভাবতে পারো। তাহলে টেম্পারেচার বৃদ্ধি করা হলো কত পরিমাণ, ডেল্টা টি। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে হচ্ছে এই, আর একটু বৃদ্ধি হলো দৈর্ঘ্য। তো এখন ফাইনাল দৈর্ঘ্য কত, সেটা হচ্ছে L। অর্থাৎ আগে দৈর্ঘ্য কত ছিল, আগের দৈর্ঘ্য ছিল L0, ডেল্টা টি পরিমাণ বাড়ানোর ফলে আমার নতুন দৈর্ঘ্য হয়ে গেল হচ্ছে L। তাহলে এই নতুন দৈর্ঘ্য ইকুয়ালস টু L0 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা টি। ডেল্টা টিটা হচ্ছে ইনক্রিজ ইন টেম্পারেচার, সাধারণত এটা কেলভিনে আমরা করে থাকি। ওকে, স্পেসিফিক অঙ্কের ক্ষেত্রে চেঞ্জ করতে হতে পারে। ওকে, এখন বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের 3 রকমের এক্সপ্যান্সিভিটি থাকে। এটাকে বলা হয় হচ্ছে আমাদের লিনিয়ার এক্সপ্যান্সিভিটি। ওকে, তারপরটা আমাদের এটা 2 ডাইমেনশনাল এক্সপ্যান্সিভিটি সারফেসের, এটা হচ্ছে আমাদের ভলিউম এক্সপ্যান্সিভিটি। ওকে, তাহলে এই 3 ধরনের যে এক্সপ্যান্সিভিটি আছে, এই 3 ধরনের এক্সপ্যান্সিভিটির মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আলফা, আর বিটাকে আমরা বলবো হচ্ছে 2 ইন্টু আলফা, গামাকে বলবো 3 ইন্টু আলফা। তো আলফার ভিত্তিতে সবগুলোকে লেখা হলো। ওকে, তো অনুপাত নিয়ে নিতে পারো তুমি, আলফা ইস টু বিটা ইস টু গামা যদি করো, তাহলে এখান থেকে আসবে আলফা ইস টু বিটা ইস টু গামা যদি করি আমরা, তাহলে আসবে হচ্ছে 1 ইস টু 2 ইস টু কত 3। ওকে, তো এই জিনিসটা আমাদের চলে আসছে। এটাকে অনেক সময় এইভাবে লেখা হয়, এটাকে যদি উল্টো পাশে না, আলফা বাই 3 ইস টু বিটা বাই 2 ইস টু, এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের গামা, এরকম কিছু একটা আসে। ওকে, যাই হোক, আমি এটাতে যাচ্ছি না, আমি এটা বুঝিয়ে দিলাম আমি। ওকে, না অ্যাকচুয়ালি এরকম আসে, আলফা ইস টু বিটা বাই 2 ইস টু গামা বাই 3, এই জিনিসটা আসে। ওকে, রেশিও করলে। তো যাই হোক, এটা অনেক সময় অপশান দিয়ে দিতে পারে যে রিলেশনটা কী, আবার ওই অনুপাত হিসাবেও দিতে পারে। আচ্ছা, এবার বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে ফ্র্যাকশন অফ ভলিউম এক্সপ্যানশন বলতে পারো এটা। ওকে, ফ্র্যাকশন অফ, অর্থাৎ আগে ভলিউম কত ছিল ভি, পরে ভলিউম বেড়ে কত হলো ভি প্লাস ডেল্টা ভি। তাহলে আমরা একটা জিনিস জানি, একটা ফর্মুলা আমরা জানি, এখানে যদি আমি এই কালি দিয়ে লিখে দেখাই, যে আমরা জানি রো ইকুয়ালস টু এম বাই ভি, তাহলে এম ইকুয়ালস টু কি রো ভি, তাই তো? এটা যদি আমি ডিফারেন্সিয়েট করি দুই পাশে, এমকে ডেরিভেটিভ করলে কত হয়ে যাচ্ছে 0, রো ভিকে ডেরিভেটিভ করলে একবার রোকে ধরে ডিভি ডেরিভেটিভ, আর একবার ভিকে ধরে ডি রো হয়ে যাবে, তাই তো? তো এটাকে ডান দিক বা দিক করলেই উপরের সমীকরণটা চলে আসে, সেটা হচ্ছে ফ্র্যাকশন অফ ভলিউম ইনক্রিমেন্ট ইকুয়ালস টু মাইনাস ডেল রো বাই রো। এখানে মাইনাস সিম্বলটার একটা তাৎপর্য আছে, এই তাৎপর্যটা মাথায় রাখতে হবে। মাইনাস সিম্বলটা হচ্ছে, আমরা বলতে পারি যে যদি ভলিউম বাড়ে, অর্থাৎ ভলিউম যদি বাড়ে তাহলে ডেনসিটি কমে, স্বাভাবিক ব্যাপার। তুমি ভাবো একটা গ্যাস আছে, ভিতরে গ্যাস মলিকিউলস আছে, তাদের যদি ভলিউমটা যদি হঠাৎ করে যদি বৃদ্ধি পেয়ে যায়, তখন এই মলিকিউলসগুলো ফাঁকা ফাঁকাভাবে থাকতে পারবে, তাহলে ডেনসিটি কী হয়ে যাবে, কমে যাবে। তো ওই জন্য এই মাইনাস সাইনটা আসে। ওকে, এটা দিয়ে ডাইরেক্টলি কোশ্চেনও আসে। কোশ্চেন আমি নেক্সট ক্লাসে করাবো।
আজকে ফর্মুলাগুলো জাস্ট পড়িয়ে দিচ্ছি, তোমরা ফর্মুলাগুলো সব তুলে নেবে। নেক্সট আসি হিট ট্রান্সফার। হিট ট্রান্সফার কী জিনিস? হিট ট্রান্সফার মানে হচ্ছে যে ধরো একটা বস্তু আছে, একটু দাঁড়াও, ধরো একটা এরকম একটা বস্তু আছে যার দুপাশের ক্ষেত্রফল, এই জায়গাগুলোর ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে এই পাশেও তাহলে কী হয়ে যাবে? এ হয়ে যাবে ক্ষেত্রফল। তাহলে এই দিক দিয়ে যদি হিট ঢোকে, তাই তো, এই ঢোকার রেট অফ হিট এন্টারিং, ওকে, তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ডিকিউ বাই ডিটি। সেটা কার উপরে ডিপেন্ড করবে? ডিকিউ বাই ডিটির এটা আমাদের উষ্ণতা বৃদ্ধির সাথে কি হয়ে যাবে? সমানুপাতিক। কারণ যত বেশি উষ্ণতা বৃদ্ধি, না অ্যাকচুয়ালি উষ্ণতার ডিফারেন্স, ওকে, সেটার সাথে হয়ে যাবে হচ্ছে আমাদের সমানুপাতিক। এখানে ভিডিওটা একটু আগিয়ে ছবিটা দেখতে পারো। নেক্সট ডিকিউ বাই ডিটি যেটা, সেটা এর সাথে কী হবে? সমানুপাতিক। অর্থাৎ আমি এখানে বলতে পারি যে এরিয়া যদি বেশি হয়, যে এই এরিয়াটা, তাহলে বেশি হিট এনার্জি এদিক দিয়ে প্রবেশ করতে পারবে, বেশি পরিমাণে হিট এনার্জি প্রবেশ করতে পারবে। এটা তাহলে ডিকিউ বাই ডিটি প্রপোর্শনাল টু কী হয়ে যাচ্ছে? এ। আরেকটা জিনিস, যদি লেন্থ যদি অনেকটা বেশি হয়, লেন্থ বেশি হলে হিটটা এই লাস্ট মাথায় পৌঁছতে অনেকটা সময় নেবে, তাই তো। মানে ভাবো তোমরা যদি বলা হয় যে একটা চা করার সসপ্যান টাইপের যেগুলো হয়, সেই চা করার সসপ্যানের ক্ষেত্রে এরকম হাতল যদি হয়, আর একটা সসপ্যান যদি আমি দিই যে এরকম আছে, এটা ছোটো একটু হাতল এরকম, তো কোনটা তাড়াতাড়ি গরম হবে? যেটা ছোট হাতল সেটা তাড়াতাড়ি গরম হবে, লম্বা হাতলে এই অবধি পৌঁছাতে অনেকটা সময় লেগে যাবে, তাই তো। তো ওই জন্য দৈর্ঘ্যের সাথে কী হয়ে যাচ্ছে? ব্যস্তানুপাতিক হচ্ছে। যদি দৈর্ঘ্য বেশি হয় তাহলে হিট ওই অবধি পৌঁছাতে অনেকটা সময় নিয়ে নেবে, ওকে। তো এইরকম একটা সম্পর্ক পাচ্ছি যে রেট অফ হিট এন্টারিং ইজ প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ ক্যাপচার, লেন্থ অফ দ্য ম্যাটেরিয়াল, আর এই জিনিসটা হচ্ছে আমাদের টেম্পারেচার ডিফারেন্স অফ টু সাইডস। এটা হচ্ছে কি দুটো সাইড যে আছে, অর্থাৎ এটাকে 1 নাম্বার সাইড দিলাম, এখানে 2 নাম্বার সাইড দিলাম, এদের দুজনের মধ্যে যে টেম্পারেচার ডিফারেন্স সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ডেল্টা টি, ওকে। এখন দেখো, এখন আমাদের এই স্ল্যাবের এগুলো স্ল্যাব, মেটাল স্ল্যাব বলতে পারো, এই স্ল্যাবগুলোর 2 রকম কম্বিনেশন হয়, ঠিক আছে। কম্বিনেশনটা এরকম যে এই অরেঞ্জ কালারের একটা মেটাল স্ল্যাব আর এখানে একটা ভায়োলেট কালারের একটা মেটাল স্ল্যাব পাশাপাশি রাখা আছে। লক্ষ্য করবে হিটটা এই দিক থেকে প্রবেশ করছে, তাহলে প্রথমে অরেঞ্জটাতে পুরোটাতে যাবে, যেটা রিমেইনিং সেটা যাবে হচ্ছে আমার পরেরটাতে। তো এরকম কম্বিনেশনকে আমরা বলতে পারি হচ্ছে সিরিজ কম্বিনেশন, ওকে, যেখানে হিট কমে যায়, যত দূরত্ব যায় তত হিট কী হয়? কমে যায়। সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে এই থার্মাল কন্ডাক্টিভিটি যেটা কে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটির একটা সূত্র আছে 2k1 k2 বাই k1 প্লাস k2, ওকে। আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমাদের এইরকম যদি কম্বিনেশন থাকে, যেটাকে আমরা বলতে পারি প্যারালেল কম্বিনেশনটা কেমন? যে এইভাবে দুটো স্ল্যাবকে কানেক্ট করে রাখা আছে, এই দিক থেকে হিট ঢুকলো, তার মানে আমি যদি ধরি উপরে আর নিচে একই সঙ্গে হিট ফ্লো করবে, ধরো উপরে 50%, নিচে 50%, ওকে। মানে ব্যাপারটা হচ্ছে একই সঙ্গে হিট এখানে প্রবেশ করবে, এখানে একটা আগেরটাতে যেটা হচ্ছিল, প্রথমটাতে আগে শেষ হয়ে যাচ্ছিল, তারপরে দ্বিতীয়টা শুরু হচ্ছিল, পরেরটার ক্ষেত্রে এরকম হচ্ছে না, পরেরটা এটাতে আর এটাতে একই সঙ্গে হিটের প্রবেশটা শুরু হলো, এটাকে আমরা বলবো হচ্ছে প্যারালেল কম্বিনেশন। তাদের ক্ষেত্রে একটা সূত্র আছে, সেটা হচ্ছে k1 প্লাস k2 বাই 2। আচ্ছা, একটা জিনিস বলে দিই, হিটটা যদি এই দিক থেকে না এসে যদি উপর থেকে আসতো, তখন সেটা কি কম্বিনেশন হতো? তোমরা কমেন্ট সেকশনে জানাও, লাইভ চ্যাটে না, কমেন্ট সেকশনে জানাও, ওকে। নেক্সট আসি উইন্স ডিসপ্লেসমেন্ট ল। মানে কি? যে কোনো একটা বস্তু আছে, সেই বস্তুর টেম্পারেচারের সাথে সেখান থেকে রেডিয়েটেড এনার্জির ওয়েভ লেন্থের একটা সম্পর্ক আছে। কোনো একটা বস্তু আছে, তার টেম্পারেচার অনেকটা বেশি, তার থেকে রেডিয়েটেড যে এনার্জি, সেই রেডিয়েটেড এনার্জির একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে টি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা বলতে পারি টি
ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ওয়েভ লেন্থ রেডিয়েটেড। ওকে, তো এটাকে কম্বাইন করলে আমাদের চলে আসে হচ্ছে ল্যামডা এম ইন্টু টি, এটা উইন্স ডিসপ্লেসমেন্ট ল। ওকে, এখানে একটা কনস্ট্যান্ট আসে, কনস্ট্যান্টের নাম বি দিয়ে লেখা হয় সাধারণত, এটাকে বলে উইন্স কনস্ট্যান্ট। ওকে, এটা কোশ্চেনে তোমাকে এটার ভ্যালু দেওয়া থাকবে। নেক্সট আসি স্টিফানস ল। স্টিফানস ল হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে পড়ানো হয়। ব্ল্যাক বডি রেডিয়েশন মানে হচ্ছে একটা বস্তু আছে যার এমিসিভিটি খুব বেশি, অর্থাৎ তার থেকে রেডিয়েশন খুব ভালো বের হয়। ওকে, তার এমিসিভিটি অনেকটা বেশি, তাহলে সেটাকে বলি হচ্ছে আমরা ব্ল্যাক বডি। এখন সেই ব্ল্যাক বডি বা ব্ল্যাক বডির মতন যে সমস্ত ফেরিস ব্ল্যাক বডি বলা হয়, অনেক ব্ল্যাক বডি আছে, কেউই 100% ব্ল্যাক বডি না, যদিও সেই সমস্ত জায়গা থেকে থার্মাল এনার্জি রেডিয়েটেড পার সেকেন্ড, তার মানে এটা কিন্তু তোমাকে বলা হচ্ছে এনার্জি পার সেকেন্ড। এনার্জি পার সেকেন্ডকে আমরা কি বলি? পাওয়ার বলতে পারি। তো ওই জন্য এখানে সিম্বলটা পি দিয়ে লেখা হয়। ওকে, থার্মাল এনার্জি রেডিয়েটেড পার সেকেন্ড, একটা বস্তু থেকে প্রতি সেকেন্ডে কতটা পরিমাণ থার্মাল এনার্জি রেডিয়েট হচ্ছে, সেই রেডিয়েশনের একটা সূত্র আছে। সেটা ডিপেন্ড করে যে এই বস্তুটার যে টেম্পারেচার, বস্তুটার টেম্পারেচারকে আমরা টি বলতে পারি। এই বস্তুটার টেম্পারেচার তার পাওয়ার 4 এর সাথে প্রপোর্শনাল, যেটা পি প্রপোর্শনাল টু কি টি টু দি পাওয়ার 4। ওকে, এবং বস্তুটার এরিয়ার সাথেও কি প্রপোর্শনাল। যত বড় বস্তু হবে তত বেশি এখান থেকে রেডিয়েট করতে পারবে। ওকে, এবং অবশ্যই টেম্পারেচারের সাথে তো আছেই। ওকে, তার মানে আমরা একটা জিনিস বলতে পারি, সূর্যের টেম্পারেচার ওই 5,500-6,000 ডিগ্রি সেন্টিগ্রেড, মোটামুটি যদি তার থেকে 1-2 বর্তমানে যা টেম্পারেচার আছে আর কি, গড় টেম্পারেচার, তার থেকে সূর্যের টেম্পারেচার যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেডও বৃদ্ধি পায়, তাহলে সেটা একটা ম্যাসিভ ইম্প্যাক্ট ফেলবে, হয়তো পৃথিবী জ্বলে ছারকার হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো এখানে দেখবো থার্মাল এনার্জি রেডিয়েটেড পার সেকেন্ড, যেটা সেটা একটা সূত্র আছে। এখানে সিগমাটাকে বলা হয় স্টিফানস কনস্ট্যান্ট, এটা হচ্ছে এরিয়া, ইটা হচ্ছে এমিসিভিটি, অর্থাৎ কোন বস্তু কত ভালো এমিট করতে পারে। ব্ল্যাক বডি তার মধ্যে যত রেডিয়েশন পড়ে সমস্তটাকে এমিট করে দিতে পারে। তো ব্ল্যাক বডির এমিসিভিটিকে আমরা ই ধরি, তখনই ফর্মুলাটা রিডিউস হয়ে যায় পি ইকুয়ালস টু সিগমা এ টি টু দি পাওয়ার 4। ওকে, যদিও আমরা পি যেটা সেটা প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4 ধরেই কাজটা করি। ওকে, তো এখানে বলছে ইফ দ্য হট রেডিয়েটার ইজ রেডিয়েটিং এনার্জি টু ইজ সারাউন্ডিং, মানে হচ্ছে এবার একটু অন্যরকম গল্প বলি। এতক্ষণ তো আমরা একটা বস্তু ধরছিলাম, বস্তু থেকে বাইরে রেডিয়েশন বেরোচ্ছিল। এখন যদি আমরা বলি যে না, রেডিয়েশনটা বস্তু থেকে তো বের হচ্ছে, এই যে ব্লু কালারের বস্তুটা, এইখানে এর এনার্জি বেশি, এখান থেকে রেডিয়েশন বাইরে বের হচ্ছে, এবং বাইরের এনার্জি, বাইরের এইখানে একটা টেম্পারেচার আছে, বাইরেটার টেম্পারেচারকে আমরা ধরলাম হচ্ছে টিসি, এবং বস্তুটার টেম্পারেচারকে আমরা ধরলাম হচ্ছে টি। তবে তাদের মধ্যে স্টিফান বোল্টজম্যানের এরকম একটা সূত্র আসে। ওকে, স্টিফানস ল একটা এরকম, স্টিফানস ল এরকম একটা সূত্র আসে। ওকে, তো কিছুই না, সূত্রটা টি টু দি পাওয়ার 4 এর সূত্র। এই সূত্রটা মাথায় রাখবে, এটা দেওয়া আছে, এটা আমরা বলতে পারি যে এটা আমাদের বস্তুটা, এই বস্তু থেকে রেডিয়েশন বাইরে বেরোচ্ছে, বস্তুটার টেম্পারেচার হচ্ছে টি, বাইরের সারাউন্ডিং টেম্পারেচার অফ দ্য সারাউন্ডিং, সেটাকে আমরা ধরলাম হচ্ছে টিসি। ওকে, তো এই অবধি আজকে আমাদের থার্মোডাইনামিক্সের পার্টটা কমপ্লিট হয়ে গেল। থার্মোডাইনামিক্সের পার্টে জুল থমসন এফেক্ট বলে একটা আছে, জুল থমসন এফেক্টটা দেখি পরে সময় পেলে আমি করিয়ে দিব। থ্রটলিং প্রসেসটা একটু বলতে হবে, পরে বলে দিব। আপাতত মেন যেই জায়গাগুলো থেকে প্রশ্ন সেট হয় সেই জায়গাগুলো আমি তোমাদের পড়িয়ে দিলাম। ওকে, সো থ্যাংক ইউ ফর বিং উইথ আস। যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে ফেলো। থ্যাংক ইউ।